হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জানি তোমরা আমাকে খুব মিস করেছো। আমিও কিন্তু তোমাদের অনেক মিস করেছি। তাই আজ দীর্ঘ 6 মাস পর আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য একটা নতুন দারুণ মুভি এক্সপ্লেন নিয়ে। আমি ইরা, আর আপনি দেখছেন ইউরা ফিল্মস। আজকে আমরা নিয়ে এসেছি ধুরন্ধর 2 এর পুরো এক্সপ্লেনেশন। তো শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কারণ এতদিন পর ভিডিও দিচ্ছি, সব কিছু একটু ডাউন হয়ে গেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের অসাধারণ মুভির এক্সপ্লেন। ধুরন্ধর 2 একটা এমন গল্প যেখানে প্রতিশোধ, পরিবার আর ক্ষমতার খেলা একসাথে জড়িয়ে আছে। বিশ্বাস করুন, এই মুভিটা যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা একদম মিস করবেন না, কারণ এই গল্পে এমন কিছু টুইস্ট আছে যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তাই দেরি না করে হাতের সময় নিয়ে বসে পড়ুন। চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। পার্ট 2 এর গল্পটা শুরু হয় হামজার অতীত ইতিহাস দিয়ে। পার্ট 1-এ আমরা দেখেছিলাম পাকিস্তানে অপারেশন ধুরন্ধরের সময় হামজার চোখে প্রায়ই একটা পুরনো স্মৃতি ভেসে উঠত। হামজার তখন অল্প বয়স, সদ্য কলেজ পাশ করা যুবক। পরিবারের সাথে গ্রুপ ফটো তোলা হবে। বোঝা যায় ক্যামেরাম্যান ও হামজার বোনের মধ্যে কিছু একটা চলছে। আর ছবি তোলার সময় হামজাকে দেখে একবার বোকা বোকা ছেলেটা। এরপর দৃশ্যপট আসে 2000 সালের জানুয়ারি মাসে। হামজা তার সেই ক্যামেরাম্যান বন্ধুর সাথে উত্তরপ্রদেশের একটা জায়গায় যায়। সেখানে একটা লোকের সাথে দেখা করে, যার সাথে হামজার এই বন্ধুর বাবার খুব ভালো সম্পর্ক। হামজার বন্ধু তার বাবার কথা বলে এই লোকের কাছ থেকে কিছু অস্ত্র কিনে নেয়। তারপর দুজন ট্রেনে করে চলে আসে ইন্ডিয়ার পাঠানকোটে। হামজার চোখে মুখে যেন প্রতিশোধের আগুন জ্বলছিল। ট্রেন থেকে নেমে অটো ধরে একটা আলো ঝলমলে বাড়ির সামনে এসে নামে। হামজার বন্ধু বলে, আরও একবার ভেবে দেখ ভাই, আমি তোকে হারাতে চাই না। আমার কত স্বপ্ন ছিল তোকে আর্মির জার্সিতে দেখব। হামজা জানায় এই জীবনে তার পরিবার সবার আগে। এখানে আমরা জানতে পারি হামজার আসল নাম জাসকিরাত। জাসকিরাত তার বন্ধুকে বলে তার কিছু হয়ে গেলে তার বোন জাসলিনকে বিয়ে করতে। এরপর জাসকিরাত ওই বাড়িতে প্রবেশ করে। বোঝা যাচ্ছিল একদম উপরতলায় কেউ দুষ্ট কাজ করছিল। জাসকিরাত ওই রুমে প্রবেশ করে এবং জানতে চায় তার বোন কোথায়। এখানে আমরা বুঝতে পারি জাসকিরাতের 2 বোনের মধ্যে এক বোনকে হয়তো তুলে আনা হয়েছে। ওই লোকটা কিছু করার আগেই জাসকিরাত তাকে শেষ করে দেয়। এরপর জাসকিরাতের উপর একের পর এক হামলা শুরু হতে থাকে। জাসকিরাত একে একে সবাইকে শেষ করে দেয়। সবার কাছে তার একটাই প্রশ্ন, আমার বোন কোথায় বল। এই সময় একটা অস্থির ফাইটিং সিন হয়, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এ সময় বোনের জন্য ভাই জাসকিরাতের চোখে যে প্রতিশোধের আগুন, সেই আগুন যেন আপনার চোখেও ফুটে উঠবে। সবশেষে একজন জানায় যে জাসকিরাতের বোন টিউবওয়েল পাম্পে আছে। জাসকিরাত তাকে শেষ করে চলে যায় পাম্পে। একটা ধান ক্ষেতের মধ্যে সেই পাম্প ঘর, সেখানেই আছে জাসকিরাতের বোন। জাসকিরাতকে দেখেই তার বোন হাউমাউ করে কেঁদে ওঠে। সেটা আপনার বুকেও কাঁপন ধরাবে। বোনের উপর যে অত্যাচার চলেছে সেটা আসলে কোনো ভাইয়ের চোখে সহ্য করা সম্ভব না। এরপর দৃশ্যপট আসে আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জাসকিরাত। লয়ার আদালতের সামনে তুলে ধরে আসলে জাসকিরাতের পরিবারের সাথে কি হয়েছে। এক্স গ্যাংস্টার ও বর্তমান এমএলএ সুখবিন্দার এবং তার লোকেরা মিলে জাসকিরাতের বাবাকে মারতে মারতে আধমরা করে ফেলে। জাসকিরাতের বাবা অর্জুন সিং ছিলেন একজন রিটায়ার্ড সুবেদার। তাকে আহত করে গাছের সাথে দড়িতে ঝুলিয়ে মারা হয়। জাসকিরাতের 2 বোন হারলিন ও জাসলিনকে 12 জন মিলে নির্যাতন করে। এরপর হারলিনকে তারা মেরে ফেলে এবং জাসলিনকে পাম্প হাউসে বন্দি করে রাখে। আর এই সময় জাসকিরাত, যার বয়স 21 বছর, রামগড় ক্যান্টনমেন্টে ট্রেনিং করছিল। লয়ার তার মুক্তি চায়, কিন্তু বিপক্ষের উকিল তার বিরোধিতা করে বলে সে একজন এমএলএ সহ 13 জনকে মেরে ফেলেছে, তাই আদালত যেন তাকে সর্বোচ্চ সাজা দেয়। কোর্টের বাইরে জাসকিরাতের লয়ার তাকে জানায় হয়তো তার ফাঁসির হুকুম হতে পারে। জাসকিরাত তার মা এবং বোনের কাছে বিদায় নেয়।
বোনকে তার বন্ধুর হাতে তুলে দেয়। এরপর দৃশ্যপট আসে 2002 সালে। সাজা ঘোষণার পর পুলিশ প্রোটেকশনে জাসকিরাতকে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন হঠাৎই তাদের উপর হামলা হয়। একদল মুখোশধারী জাসকিরাতকে তুলে নিয়ে যায়। তারপর তাকে নিয়ে আসা হয় আই চিফ অজয় সানালের সামনে। জাসকিরাত তাকে ঠিকই চিনতে পারে। এবার অজয় জাসকিরাতকে অফার করে, আমি তোমাকে ফাঁসির হুকুম থেকে বাঁচাতে পারি, তোমার পরিবারকে নিরাপত্তা দিতে পারি, যদি তুমি আমাদের হয়ে দেশের জন্য কাজ করো। জাসকিরাত বলে, আমার দাদা একজন ফৌজি ছিলেন, বাবা ফৌজি ছিলেন, আমিও ফৌজিতে ট্রেনিং নিয়েছিলাম। দেশভক্তি আমাদের রক্তে মিশেছিল, কিন্তু দেশ আমাদের কি দিল? এখন আমার ভেতরে আর দেশভক্তি নেই। এবার অজয় বলে, আমরা পুরুষ জাসকিরাত, জন্ম থেকে মৃত্যু আমাদের কাজই লড়াই করা, স্বপ্ন পূরণের জন্য, হক আদায়ের জন্য, পরিবারের জন্য লড়াই করতে হয়। আর এর জন্য আমরা কোনো বাহবা অথবা মেডেল পাই না। জাসকিরাতকে আরও বলা হয়, একদিন তো আমরা সবাই মরে যাব, কিন্তু এটা কি ভালো নয় যে মরার আগে সমাজের কীটগুলো মেরে মরলাম? জাসকিরাত অনেকটা রাজি হয়ে যায়। এরপর দৃশ্যপট 2004 সালে। জাসকিরাতের সামনে তার বোনকে ফোন করে জানতে চাওয়া হয় সে এই মাসে সরকারি অনুদানে 30,000 টাকা পেয়েছে কিনা। আসলে জাসকিরাতকে যখন পুলিশ প্রোটেকশনের অবস্থায় কিডন্যাপ করা হয়েছিল, তারপর থেকে সে নিখোঁজ। তাই ক্ষতিপূরণ হিসেবে জাসকিরাতের পরিবার প্রতি মাসে 300 টাকা করে পায় এবং এভাবে তারা 36 বছর যাবৎ পেতে থাকবে। এবার অজয় তাকে মিশনের জন্য রওনা দিতে বলে। জাসকিরাতকে তার পাসপোর্ট দেওয়া হয়, যেখানে তার নাম হামজা আলী। হামজা নামের অর্থ সিংহ, যে কিনা পুরো জঙ্গলে রাজ করে। হামজা তার মিশনে বেরিয়ে পড়ে। প্রথমে চলে যায় আফগানিস্তানে। সেখানে গিয়ে একটা হোটেলে ওঠে এবং লম্বা সময় নিয়ে সেখানে থাকে। পরিবারকে মনে পড়ে কাছে থাকা সেই শেষ ছবিটি জ্বালিয়ে দেয়। এরপর তার চেহারায় পুরোপুরি পাকিস্তানি যাযাবরের লুক আসার পর সে পাকিস্তানে প্রবেশ করে, যে দৃশ্য আমরা ধুরন্ধর পার্ট 1-এ দেখেছিলাম। এবার দৃশ্যপট বর্তমানে আসে। রেহমান ডাকাতকে মারার পর আলমের কাছে তার জীবনের গল্প বলছিল হামজা। হামজা বলে, এখানে আসার পর সবসময় ভাবতাম মিশন শেষ করে পরিবারের কাছে ফিরে যাব, কিন্তু আজ রেহমানকে মারার পর সেই ইচ্ছা শেষ হয়ে গেছে। এখন মনে একটাই ইচ্ছা, দেশকে রক্ষার জন্য বাকি জীবন এই নেকড়েগুলোর সাথে লড়াই করেই যাব। হামজা এবার আলমের জীবনের গল্প জানতে চায়। আলম বলে, আজ নয়, অন্য একদিন বলবো, যেদিন আমার মনে হবে এখন বলার সময় এসেছে। ইন্ডিয়ার একটি দৃশ্যে অজয় সান্যালের কাছে একটা চিঠি আসে, যেখানে মৃত রেহমান ডাকাতের ছবি পাঠানো হয়েছে। এদিকে রেহমান ডাকাতের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বিদায় জানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অন্যদিকে রেহমান ডাকাতের সৎ ভাই আরশাদ পাপ্পু প্রস্তুতি নিচ্ছিল লিয়াহারি এলাকায় রাজ করার জন্য। অন্যদিকে দেখা যায় অফিসার আসলাম ও ইকবালকে। ইকবাল জানতে চায় সে রেহমান ডাকাতকে কেন মারল। আসলাম বলে, রেহমান বড় সাহেবের ভাইয়ের জমি দখল করেছিল। বড় সাহেব তাকে বোঝানোর জন্য ফোন করেছিলেন, কিন্তু সে উল্টো তাকে গালাগালি দেয়। এরপর সে জারোয়ারি সাহেবের ভাইকে অপহরণ করে সেই জমিতেই মেরে ফেলে। তাই তার নির্দেশেই আমাকে রেহমান ডাকাতকে মারতে হয়েছে। ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। এ সময় দেখা যায় ইকবালের লোকেরা নিচে একটি পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে এবং ইকবালের ইশারায় ওই পরিবারের উপর আগুন ধরিয়ে দেওয়া হয়। দৃশ্যটা দেখে আসলামের খুব খারাপ লাগলেও তখন সে কিচ্ছু করতে পারছিল না। ইকবাল আসলামকে সতর্ক করে দিয়ে বলে, রেহমানের ব্যাপারটা নিয়ে এবার তাকে ছেড়ে দিল, কিন্তু সাবধান। ইকবাল আসলামকে সতর্ক করে দিয়ে বলে, রেহমানের ব্যাপারটা নিয়ে এবার তাকে ছেড়ে দিল, কিন্তু সামনে যেন আর এমন না হয়। ওদিকে দেখা যায় 5-7 জন মিলে জোর করে উজাইরকে ধরে নিয়ে আসে। মূলত উজাইর চাইছিল রেহমানকে যে মেরেছে তাকে শেষ করে দিতে। হামজা তাকে ধমক দিয়ে বলে, আগে আমার কথা শোন। ভাইয়ের মৃত্যুর পর তোর মনে হচ্ছে আমরা শেষ হয়ে গেছি, তাই না? কিন্তু আমরা এমনটা কখনোই হতে দেব না। শুধু তুই না, এই পুরো লিয়াহারি শহর আমাদের সিংহ ভাইয়ের খুনের বদলা দেখতে যাচ্ছে। সবাই তোর দিকে তাকিয়ে আছে, দেখিয়ে দে তুই কে।
উজাইর বলে, ওই আসলামের মাথা চাই আমার। হামজা তাকে বোঝায়, ওকে তুই ছুঁতেও পারবি না, ওর সাথে সরকারি ফোর্স আছে। ভাইকে তো শুধু আসলাম মারেনি, আসলামকে খবর দেওয়া হয়েছে। হামজা এবার রেজওয়ানকে ডাকে। রেজওয়ান বলে, আমি আরশাদ পাপ্পুকে ফোনে কথা বলতে শুনেছিলাম। রেহমান ভাই কখন কোথায় থাকবে সেটা বলছিল। ওই আসলামকে সব খবর দিচ্ছে। লিয়াহারি শহরের বাদশাহ হতে চায় ও। তখন হামজা বলে, তাহলে এবার ভাবো, আগে কাকে শেষ করতে হবে? এসপি তো শুধু একটা হাত, ওই হাতে ছুরি ধরিয়েছে আরশাদ পাপ্পু। তাই এখন তোমার আসল লক্ষ্য হওয়া উচিত পাপ্পুকে মারা এবং নিজের ভাইয়ের জায়গায় বসা। এবার হামজা উজাইরের পিছনে দাঁড়ায়। উজাইর বুঝতে পারে তাকে আগামীর বাদশাহ হতে হবে এবং তার পিছনে আছে হামজা। এরপর শুরু হয় যুদ্ধ। উজাইরের গ্রুপ আরশাদ পাপ্পুর ডেরায় হামলা করে। একে একে সবাইকে মেরে খোঁজা হয় আরশাদ পাপ্পুকে। এখানে আসলামকে দেখা যায় ছায়া হয়ে হামজার গ্রুপকে সাপোর্ট দিচ্ছে। মন্ত্রী জামিল আরশাদ পাপ্পুকে ফোন করে তার লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু আরশাদ তাকে বিশ্বাস না করে ফোন কেটে দেয়। হামজারা আরশাদ পাপ্পুকে কোথাও খুঁজে পাচ্ছিল না। একজন বলে, এই লিয়ারিতেই কোথাও লুকিয়ে আছে। হামজা বলে, তাহলে লিয়ারি জ্বালিয়ে দাও। যখন আগুনের ফুলকে ওর গায়ে পড়বে, ও নিজেই বেরিয়ে আসবে। আর তাই করা হয়। সবখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিরুপায় হয়ে আরশাদ পাপ্পু জামিলকে ফোন দিয়ে প্রাণ ভিক্ষা চায়। জামিল বলে, তুই আমার মিল্ক ফ্যাক্টরিতে চলে আয়, এখানে তোকে কেউ খুঁজে পাবে না। পাপ্পু কিছু টাকা নিয়ে মিল্ক ফ্যাক্টরিতে চলে যায়। ভেতরে ঢুকতেই বাইরে থেকে গেট বন্ধ হয়ে যায়। লাইট জ্বলে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে হামজা, উজাইর এবং তার লোকেরা। এরপর পাপ্পুর উপর শুরু হয় নির্মম অত্যাচার। এই মুভির প্রতিটা মারামারির দৃশ্যই খুব ভয়ানক, দেখলে শিউরে ওঠার মতন। এরপর পাপ্পুকে আধমরা অবস্থায় লিয়ারি বাজারে নিয়ে যাওয়া হয়। উজাইর সবাইকে বলে, কেউ এক পা নড়বে না। তারপর পাপ্পুর মাথা আলাদা করে হাতে নেয় উজাইর। সবার সামনে সেই মাথা দিয়ে ফুটবল খেলে ভাইয়ের বদলা নেয় এবং নিজেকে লিয়ারির বাচ্চা ঘোষণা করে। এই দৃশ্য দেখে সবার মনে ভয় ঢুকে যায়। হামজা এই দৃশ্য ভিডিও করে জারোয়ারি সাহেবকে পাঠায়। জারোয়ারি সাহেবই আসলামের বড় সাহেব, যার কথায় সে রেহমানকে মেরেছে। ভিডিও দেখে জারোয়ারি সাহেব জামিলের উপর রেগে গিয়ে বলে, এটা কি হচ্ছে? আমরা তো লিয়ারিতে শান্তি আনতে চেয়েছিলাম। সে এসপিকে প্রশ্ন করে, এভাবে চলবে কিভাবে? তখন এসপি একটা সমাধান দেয়। কলেজ থেকে কিছু ছাত্র ধরে এনে মেরে ফেলা হবে এবং বলা হবে শাস্তি দেওয়া হয়েছে। এরপর প্রশ্ন ওঠে উজাইরকে কি করা হবে। জারোয়ারি সাহেব তাকেও মারতে চায়, কিন্তু জামিল বলে উজাইরকে না মেরে তার বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে মামলা দেওয়া হোক, যাতে সে সারা জীবন জেলে থাকে। এই কথায় জারোয়ারি সাহেবও সম্মতি দেন। বাড়ি ফিরে জামিল উজাইরকে বলে, তুই দুবাই চলে যা, আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু উজাইর রাজি হয় না। তার কাজ এখনো বাকি, আসলামকে শেষ করতে হবে। তখন হামজা তাকে বোঝায়, এখানে রেঞ্জার্স আসবে, তোকে মেরে ফেলবে। আসলামকে মারতে হলে আগে তোকে বেঁচে থাকতে হবে। প্লিজ ভাই, তুই দুবাই চলে যা, এখানে আমি সব সামলে নেব। উজাইর রাজি হয়। হামজা তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু উজাইর নেমে যাওয়ার পর হামজা দুবাই কর্তৃপক্ষকে তার ব্যাপারে খবর দিয়ে দেয়। ফলে এয়ারপোর্টেই তাকে গ্রেফতার করা হয়। অর্থাৎ এখানে হামজা এক ঢিলে 3 পাখি মেরে দেয়। ওদিকে আসলামও কাজে নেমে পড়ে। বিভিন্ন কলেজ থেকে ছাত্র তুলে এনে তাদের হাতে জোর করে বন্দুক ধরিয়ে দেওয়া হয় এবং পরে তাদের মেরে ফেলা হয়। এই ঘটনার জন্য আসলামকে সরকারিভাবে সম্মান দেওয়া হয়, কিন্তু হামজা এতে খুশি ছিল না। সে জামিলকে বলে, বাচ্চাদের মারা উচিত হয়নি। জামিল বলে, জানালে তুমি কি করতে? হামজা বলে, পাকিস্তান সে চালায় যার হাতে করাচির লাগাম থাকে, আর করাচি সে চালায় যে লিয়ারির সিংহাসনে বসে। এরপর হামজা রাজনৈতিক আলোচনায় আসে। সে বলে, এখন তাদের মুসলিম আম পার্টিতে যোগ দেওয়া উচিত। জামিল প্রথমে ভয় পেলেও হামজা তাকে আশ্বস্ত করে। এরপর বিভিন্ন রাজনৈতিক ও অপরাধী চক্রের সাথে হামজা সম্পর্ক গড়ে তোলে। অস্ত্র ব্যবসায়ীদের সাথে দেখা করে, সমবেদনা জানায় এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এ সময় দেখা যায়
হামজার স্ত্রী গর্ভবতী এবং পরে তার সন্তান জন্ম নেয়। হামজা নিজেকে করাচির বাদশাহ ঘোষণা করেন। এরপর সময় এগিয়ে যায় 2014 সালে। তখন দেখা যায় নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন। মেজর ইকবালের বাড়িতে এই খবর চলছিল। তার বাবা জাহাঙ্গীর তাকে অপমান করে। ঠিক তখনই ইকবালের কাছে ফোন আসে। হামজা কোথায় জানতে চাওয়া হয়। দেখা যায় হামজা বেলুচিস্তানে যায় এবং সেখানে তাকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। তাকে একটি বন্দুক দেওয়া হয়, সেখানে লেখা শের বালুচ। সেখান থেকে ফিরে হামজা ইকবালের সাথে দেখা করে এবং তারা বড় সাহেবের কাছে যায়। অবশেষে হামজা পৌঁছে যায় এক গোপন স্থানে, যেখানে দেয়ালে টাঙানো দাউদ ইব্রাহিমের ছবি। বেডে শুয়ে থাকা দাউদ ইব্রাহিম হামজাকে বলে, এত কিছু করেও ওই চাওয়ালাকে থামাতে পারলে না। এরপর সে নতুন পরিকল্পনার কথা বলে, কিভাবে ভারতকে দুর্বল করা হবে এবং নির্দেশ দেয়। এরপর সে নতুন পরিকল্পনার কথা বলে, কিভাবে ভারতকে দুর্বল করা হবে এবং নির্দেশ দেয় 11,000 কোটি টাকা ইউপিতে পৌঁছে দিতে। দাউদ আরও বলে, তারা আবার পাঞ্জাবের আগুন জ্বালাতে চায়। তখন প্রশ্ন ওঠে, পাঞ্জাবকে উস্কে দিয়ে কি লাভ হবে? তখন মেজর ইকবাল বোঝায়, কেরালা থেকে শুরু করে অরুণাচল, দেশের বিরুদ্ধে থাকা সব সংগঠনকেই আইএসআই ফান্ড করে, আর এই ফান্ডিং এখান থেকেই যায়। বড় সাহেবই আমাদের সবার অভিভাবক। দাউদ আবার বলে, পাঞ্জাব থেকে কিছু ছেলে আসবে ডিল করার জন্য, তাদের এখানে থেকে মাল দিয়ে দিও। পাকিস্তানে এই জিনিস খুব কম দামে পাওয়া যায়, কিন্তু ভারতে অনেক বেশি দামে বিক্রি হয়। এতে ভারতের তরুণ প্রজন্ম নেশায় আসক্ত হবে, আর তাদের টাকাতেই আমরা তাদের বিরুদ্ধে আঘাত হানব। এরপর হামজা ওই 5 জন ছেলেকে রিসিভ করতে এয়ারপোর্টে যায়। একে একে সবাই বেরোচ্ছিল। সবশেষে বেরোয় পিন্দা নামের একজন, যাকে দেখে হামজা একদম চমকে যায়। হামজার সেই পুরনো বন্ধু। তাকে দেখে হামজার চোখে পুরনো স্মৃতি ভেসে ওঠে, মায়ের কথা, কোর্টরুমের। তাকে দেখে হামজার চোখে পুরনো স্মৃতি ভেসে ওঠে, মায়ের কথা, কোর্টরুমের বাইরে দাঁড়িয়ে থাকা আর বন্ধুকে বলা, আমার বোনের খেয়াল রাখিস। হামজা পিন্দার সাথে দেখা করলেও পিন্দা হামজাকে চিনতে পারে না। হামজা সবাইকে নিয়ে ইকবালের সাথে দেখা করে। এখানে দেখা যায় সেই জাহির মিস্ত্রিকে। ধুরন্ধর পার্ট 1-এর শুরুতেই একটি বিমান হাইজ্যাক করা হয়েছিল এবং সেখানে এই জাহির লিড দিয়েছিল। এখানে একটি মিটিং হয়। পিন্দার সামনে বেশ কয়েক রকমের নেশাদ্রব্য রাখা হয়। সে সবগুলো টেস্ট করে বিপুল পরিমাণে কিনতে চায়। হামজা প্রশ্ন করে, এত মাল নিয়ে ভারতে কিভাবে যাবে? পিন্দা বলে, এটা আমাদের অনেক পুরনো ব্যবসা, সব জায়গায় আমাদের সেটিং আছে। ভারত বাংলাদেশ বর্ডারে পুরনো অনেক টানেল আছে, যেগুলো ব্যবহার করে এসব পাচার করা হবে। এবার এসব মালের দাম ধরা হয় 12 কোটি টাকা। তিনি আরও বলেন, এই মাল ইন্ডিয়ায় নিয়ে কম করে হলেও 150 কোটি টাকায় বিক্রি হবে। এইসব হামজা শুধু চুপচাপ পর্যবেক্ষণ করছিল। ডিল পাকা হয়ে যায়। এবার পিন্দা বলে, পাকিস্তানে আসলাম, একটু আনন্দ ফুর্তির ব্যবস্থা করবেন না? ইকবাল হামজাকে দায়িত্ব দেয় পিন্দাকে চিল করানোর জন্য। পরে হামজার বাড়িতে রাতে একটি পার্টির আয়োজন করা হয়, যেখানে পিন্দাও থাকে। পরদিন সে চলে যাবে। হামজার স্ত্রী তাকে সতর্ক করে বলে, বাড়িতে বাচ্চা আছে, সব কিছু সাবধানে করো। আসলামও সেখানে আসে এবং সে জামিলকে বলে, উজাইর পাকিস্তান এয়ারপোর্টে আসার পরই তাকে মেরে ফেলা হবে। এরপর পিন্দা বাথরুমের জন্য জিজ্ঞেস করে। হামজা তাকে পথ দেখায়, কিন্তু পিন্দা তাকে সাথে যাওয়ার জন্য বলে। ওয়াশরুমে গিয়ে দুজনে আলাদা হয়ে কথা বলছিল। পিন্দা জিজ্ঞেস করে, এখানে কতদিন যাবৎ আছো পাজি? হামজা বলে, 1.5-2 বছর। তখন পিন্দা বলে, তোমার কি বাড়ির কথা মনে পড়ে না? এত তাড়াতাড়ি কিভাবে মা আর বোনকে ভুলে গেলে? এই কথা শুনে জাসকিরাতের ভেতরটা কেঁপে ওঠে। পুরনো সব স্মৃতি ফিরে আসে। আসলে পিন্দা আগেই বুঝে গিয়েছিল যে সে জাসকিরাত। হামজা তাকে বলে, তুই এসব কেন করছিস? নিজের দেশে এসব নিয়ে যাস না ভাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তখন পিন্দা বলে, কোন দেশ? যে দেশ কোনোদিনই আমাদের ছিল না। আমি আমার লক্ষ্য যে কোনো মূল্যে পূরণ করব। হামজা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পিন্দা কিছুই শুনতে চায় না। বরং পিন্দা মনে করতে থাকে যেন হামজার উপর কোনো অদ্ভুত প্রভাব পড়েছে। হামজা তাকে বলে, তোর এখন পরিবার আছে ভাই,
ওদের কথা ভেবে এসব ছেড়ে দে। ফিন্দা বলে, হ্যাঁ আছে, তোর বোনের 2টো সন্তান আছে, তোর মাও ভালো আছে, আর তুই এখানে এসব করছিস। ওরা তো কিছুই জানে না তুই ভারতীয় এজেন্ট। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। হামজা বারবার তাকে চুপ করাতে চায়, কিন্তু পারে না। ফিন্দা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একের পর এক হামজাকে মারতে চায়। হঠাৎ সে নিজেই নিচে পড়ে যায় এবং বাথটাবে পড়ে মাথা ফেটে যায়। ঘটনাস্থলেই মারা যায়। হামজা এবার কি করবে বুঝতে পারে না। সে যে ভারতীয় এজেন্ট সবাই তো বুঝে যাবে। হামজা বাইরে যায়। সবাই তখন চিল করছিল। তার স্ত্রী কাজ করছিল। হঠাৎ তার ছেলে চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে চলে যায়। থাকে শুধু হামজা। সে কাছে থাকা বন্দুকটা লোড করে। সবাই বাথরুমে গিয়ে দেখে পিন্দার বডি পড়ে আছে এবং সেখানে হাতে নাতে ধরা হয়েছে আলমকে। হামজা যেন বুকে পাথর নিয়ে সামনে আসে। সবাই আলমকে ভারতীয় এজেন্ট বলে দোষারোপ করছে এবং জানতে চাইছে তার সাথে আর কে কে আছে। হামজা সরাসরি আলমকে মেরে দেয়। সবাই অবাক হয়ে যায়। হামজা চিৎকার করে বলে, আমার ঘরে ভারতীয় এজেন্ট ঢোকার সাহস পায় কিভাবে? সে তার লোকদের বলে বডি পুড়িয়ে দিতে। আসলাম তাকে বলে, জোকটা বেশ মজার ছিল। হামজা বাইরে চলে যায় সেই চায়ের দোকানে, যেখানে দুজন চা খেত। 2 কাপ চা অর্ডার দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় পিন্দা মারা যাওয়ার পর হামজা যখন বুঝতে পারছিল না কি করবে, অনেকক্ষণ বাইরে না আসায় আলম বিষয়টা খেয়াল করে বাথরুমে যায়। ভেতরে গিয়ে সব দেখে আলম পরিস্থিতি নিজের কাঁধে নিয়ে নেয় এবং হামজাকে বলে, আমার সময় শেষ, তুই পালিয়ে যা। হামজা মানতে চায় না। আলম বলে, দেখ ভাই, আমি সামান্য একজন পকেটমার ছিলাম। দেশের জন্য শহীদ হওয়া আমার জন্য গর্বের। কেউ না মনে রাখো, তুই আমাকে মনে রাখিস, তুই আমাকে মনে রাখিস। দৃশ্য বর্তমানে আসে। হামজা 1 কাপ চা সামনে এগিয়ে দেয়। হামজা 1 কাপ চা সামনে এগিয়ে দেয়। এদিকে আসলাম এক অফিসারকে বলে, শুরুতে হামজা আলমের দোকানেই কাজ করত। এরপর আলমই তাকে রেহমানের সাথে পরিচয় করিয়ে দেয়। কিছু একটা ঝামেলা আছে। অফিসার বলে, প্রথম দিন থেকেই হামজার উপর তারও সন্দেহ ছিল। আসলাম বলে, মনে সন্দেহ থাকলে শরীর মন কোনোটাই ভালো থাকে না। তাদের এইসব কথা হামজার স্ত্রী শুনে ফেলে। এসপি তখন বলে, আলম আগে তার দোকানে কাজ করত, পরে রেহমানের সাথে যুক্ত হয় এবং ধীরে ধীরে এতদূর এসেছে। যদি আলম তাদের সাথে যুক্ত থাকে তাহলে হামজাও কোনো না কোনোভাবে জড়িত। সে নির্দেশ দেয়, ওর উপর নজর রাখো। অন্যদিকে এলিনা এসব কথা শোনার পর নিজের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে এবং হামজার সব গোপন তথ্য খুঁজে বের করতে থাকে। এক সময় সে একটি ডায়েরি পায়। নিচে নামার সময় একটি কাচের শিশি ভেঙে যায় এবং তার রং ডায়েরির পাতায় ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে কিছু নাম প্রকাশ পেতে শুরু করে। এই ডায়েরির পাতা এমন যে খালি চোখে কিছু দেখা যায় না। একটা ওষুধ দিলে লেখা ভেসে ওঠে। এলিনা বুঝে যায় তার স্বামী আসলে একজন ভারতীয় এজেন্ট। এর মধ্যে হামজা বাড়িতে আসে। এলিনা তাকে নিশানা করে বলে, তুমি একজন ভারতীয় এজেন্ট, তাই না? আমার দেশের জন্য তুমি হুমকি। এতদিন তুমি আমার সাথে অভিনয় করেছো। হামজা শান্তভাবে বলে, আমি সাধারণ মানুষের বিরুদ্ধে নই। ভারত কখনোই সাধারণ পাকিস্তানিদের বিরুদ্ধে নয়। আমরা তাদের বিরুদ্ধে যারা সন্ত্রাস ছড়ায়। সে কিছু নাম উল্লেখ করে বলে, এই লোকগুলো 2 দেশেই আতঙ্ক ছড়িয়েছে এবং আমি কাউকেই ছেড়ে দেব না। এরপর সে বলে, তোমার যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে ঠিক আছে, না হলে বাইরে গিয়ে সবাইকে বলে দাও আমি কে। এলিনা বলে, আমার সন্তানের যেন কিচ্ছু না হয় এবং জানায় এসপি আলম ইতিমধ্যেই তোমার উপর সন্দেহ করছে। হামজা সরাসরি সেই অস্ত্র প্রস্তুতকারীর কাছে যায় এবং তাকে প্রতিশোধ নিতে উস্কে দেয়। এদিকে আসলাম পরিকল্পনা করছিল। তখন খবর আসে হামজা শিরানির সাথে দেখা করতে গেছে। আসলাম বলে, এটাই সুযোগ, এবার উজাইরের সাথে হামজাকেও শেষ করে দেব। হামজা শিরানিকে বলে, আসলাম কোথায়? আসলাম কোথায় থাকবে আমি জানাবো। কিভাবে মারবেন সেটা আপনার দায়িত্ব। এরপর পরিকল্পনা অনুযায়ী ফাঁদ পাতা হয়, কিন্তু আসলাম বুঝে যায় এটা ফাঁদ এবং নিজে না গিয়ে অন্য টিম পাঠায়। শেষে গাড়ি বিস্ফোরণে আসলাম মারা যায়। অন্যদিকে উজাইরকে জেলে পাঠানো হয় এবং তাকে 12 বছরের সাজা দেওয়া হয়। হামজা তার সাথে দেখা করে এবং সব ব্যবস্থা করে দেয়। এরপর হামজাকে দেখা যায় দুবাই এয়ারপোর্টে।
সেখানে খবর আসে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে। পরে অজয় সান্যাল গোপনে হামজার সাথে দেখা করে। হামজা জানায় জাল নোটের পরিকল্পনার কথা। অজয় বলে এখন অপারেশন শুরু করার সময় এসেছে। এরপর নরেন্দ্র মোদীর সেই ঐতিহাসিক ঘোষণা, 500 ও 1000 টাকার নোট বাতিল। এই সিদ্ধান্তে পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ে। হামজা একে একে সবাইকে শেষ করতে থাকে। সবশেষে জহুর মিস্ত্রিকে ধরে এনে অজয়ের সামনে ভিডিও কল করা হয়। এরপর ইকবাল জানায় দাউদ ইব্রাহিম দেখা করতে চায়। হামজা এই সুযোগের অপেক্ষায় ছিল। সে কৌশলে আঙুলে স্লো পয়জন নিয়ে দাউদের সাথে দেখা করতে যায়। সেই সময় খবর আসে বাবরি মসজিদের রায় ঘোষণা হয়েছে। দাউদ ক্ষিপ্ত হয়ে নতুন পরিকল্পনার কথা বলে এবং মুজাহিদিন পাঠানোর নির্দেশ দেয়। সবাই যাওয়ার আগে দাউদের সাথে মুসাফা করে, হামজাও করবে এবং তখনই পয়জন দেবে। ঠিক এই সময় নার্স এসে তার হাত সরিয়ে দেয়। এরপর হামজা বাড়িতে ফিরে এলিনাকে একটা পাসপোর্ট দেয় এবং বলে আগামীকাল আমি বড় একটা কাজ করতে যাচ্ছি। ফিরে আসার পর আমরা 3 জন এখান থেকে চলে যাব। এলিনা তাকে জড়িয়ে ধরে। বাইরে থেকে এসপি, এক অফিসার এই সব কিছু লক্ষ্য করছিল। সে বুঝে যায় এলিনার কাছে কিছু তথ্য আছে। ওদিকে ইকবাল একটা ডেরায় যায় এবং সেখানে থাকা অনেক যুবক ছেলেদের মুজাহিদ হওয়ার জন্য মোটিভেট করে। সবাই ইকবালের কাছে মুজাহিদ হওয়ার ওয়াদা করে। এদিকে সেই পুলিশ অফিসার এলিনার বাড়িতে ঢুকে তার সন্তানের মাথায় নিশানা করে বলে, সত্যি করে বল হামজা কে? সে কি ভারতীয় এজেন্ট? ভয় পেয়ে এক মা যা করে। এলিনা সত্য বলে দেয়। এরপর সেই অফিসার সবকিছু মেজর ইকবালকে জানায়। হামজা আসলে ভারতের হয়ে কাজ করছে। এটা শোনার পর ইকবালের রাগ আরও বেড়ে যায়। নিজের চুল কেটে প্রস্তুতি নেয়। প্রয়োজনে সেও মুজাহিদ হবে, তবুও হামজা আর তার হিন্দুস্তানকে শেষ করে ছাড়বে। পরদিন হামজা অস্ত্র গোলাবারুদ নিয়ে ইকবালের সাথে দেখা করতে যায়। ইকবাল 2 ব্যাগ টাকা দেয় আর হামজা দেয় অস্ত্র। হামজার সঙ্গী রিজওয়ান টাকার ব্যাগ নিয়ে গাড়িতে রাখে। তখন সে ব্যাগ খুলে দেখে সব নকল টাকা। সে যখন হামজাকে বলতে আসবে তখন গেট বন্ধ করে দেওয়া হয়। হামজা বুঝতে পারে কোনো একটা ঝামেলা হতে যাচ্ছে। মেজর ইকবাল হাসতে হাসতে বলে, হামজা তুমি জানো 26/11 মতো বড় হামলাগুলোতে আমি কেন সবসময় ফোনে হ্যান্ডেলারের সাথে থাকি? সে জিজ্ঞেস করে কেন? ইকবাল বলে কারণ আমি কাফিরদের চিৎকার শুনতে মজা পাই। এই বলে সে হাসতে হাসতে উঠে হামজার কাছে যায় এবং তার পিঠে ও বুকে ছুরি দিয়ে আঘাত করে। হামজা মারাত্মকভাবে আহত হয়, কিন্তু তারপরও হাসে। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলে, আমারও মজা লাগে তোদের মতো লোকদের চিৎকার শুনে, আর সেই চিৎকারের সময় এসে গেছে। এরপর পুরো প্ল্যানটা পরিষ্কার হয়। মনে আছে যে অস্ত্র ব্যবসায়ী শিরানির কাছে হামজা গিয়েছিল? সে তাকে বলেছিল, যদি আমি সব অপরাধীদের এক ছাদের নিচে নিয়ে আসি তাহলে তুমি কি করবে? সে বলেছিল, আমি তাদের সবাইকে মেরে ফেলব। এই পরিকল্পনা অনেক আগেই সেট করা ছিল। বাইরে থেকে তার লোকজন মোতায়েন ছিল। তারা পুলিশের পোশাক পরেছিল, যাতে দেখে মনে হয় তারা আইএসআই বা রেঞ্জার্সের লোক। ফলে স্থানীয় কেউ সন্দেহ করবে না। সবাই ভাববে এটা তাদের ভেতরের কোনো অপারেশন। অস্ত্র ভর্তি ক্রেটগুলোর ভেতরে আগে থেকেই বোমা বসানো ছিল। রিজওয়ানকে নির্দিষ্ট সময়ে ট্রিগার চাপতে বলা হয়েছিল। হামজা ভেতরে থাকুক বা না থাকুক, সময় হলে বাটন চাপা হয়। বুম! ভয়াবহ বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। হামজা সহ সবাই আহত হয়। বিস্ফোরণের পরও হামজা নিজেকে সামলে উঠে দাঁড়ায়। প্রথমে সে 2 জন সন্ত্রাসীকে মেরে ফেলে। মেজর ইকবালের সাথে হাতাহাতি লড়াই শুরু হয়। অনেক কষ্টে সে ইকবালকে আহত করে, যদিও সে নিজেও খুব খারাপভাবে জখম হয়। মেজর ইকবাল বাইরে পালানোর চেষ্টা করে। হামজাও তার পিছু নেয়। দুজনের মধ্যে গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত ইকবাল পালাতে থাকে, পিছন থেকে হামজার উপর আঘাত করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত হামজাই জিতে যায়। সে মেজর ইকবালকে মেরে ফেলে। তারপর তাকে একটা পেট্রোল ট্যাঙ্কে ফেলে পুরো ট্যাঙ্কটাই উড়িয়ে দেয়। শেষবারের মতো হামজা এলিনাকে ফোন করে বলে, একবার আমার নামটা ভালোবেসে ডাকো। এলিনা বলে, হামজা। তখন সে বলে, আমার আসল নাম
জাসকিরাত সিং রাঙ্গি। এলিনা হালকা হাসে। এরপর হামজা নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করে, তার মুখ থেকে স্বীকারোক্তি বের করার চেষ্টা করে, যেন সে সব কিছু করেছে এবং এটা ভারতের কাজ। অন্যদিকে আইএসআই এর নতুন অফিসার লেফটেন্যান্ট জেনারেল শামশেদ আহমেদ নির্দেশ দেয়, এমন টর্চার করো যাতে সে স্বীকার করে। তারপর আন্তর্জাতিকভাবে ভারতকে অপদস্থ করা হবে। ঠিক তখনই তার কাছে অজয় সানালের ফোন আসে। সে বলে, কেমন আছো আহমেদ? তোমার কাছে আমার একজন লোক আছে, তাকে আজ ভোর হওয়ার আগেই মারগালা হিলসের কাছে ছেড়ে দিতে হবে। সেখানে একটা প্রাইভেট জেট উড়বে, তাকে নিরাপদে তুলে দিতে হবে। শামশেদ বলে, আমি কেন তোমাকে সাহায্য করব? তখন অজয় শান্তভাবে বলে, আমার বেশি কথা বলার অভ্যাস নেই, একটা ছোট্ট গল্প বলি। সে জানায় আইএসআই এর এক বড় অফিসার ইসরায়েলের লোকদের কাছে নিউক্লিয়ার তথ্য বিক্রি করেছে। এই তথ্য ফাঁস হলে দেশ তাকে ছেড়ে দেবে না। সে বলে, আমি তোমাকে কিছু ছবি ও ভিডিও পাঠাচ্ছি। ভিডিও দেখে শামশেদ ভয় পেয়ে যায় এবং সবাইকে বেরিয়ে যেতে বলে। অজয় বলে, যদি আমার লোক 1 ঘন্টার মধ্যে নির্দিষ্ট জায়গায় না পৌঁছায় তাহলে সব ফাঁস হয়ে যাবে। এবার শামশেদ রাজি হয়ে যায়, কিন্তু বলে, কাউকে তো গ্রেফতার দেখাতে হবে। তখন হামজা বলে, উজাইর, আমি তাকে এই দিনের জন্যই বাঁচিয়ে রেখেছি। এরপর উজাইরের উপরই সব দোষ চাপানো হয়। হামজাকে মারগালা হিলসে নামিয়ে দেওয়া হয়। তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল। কিছু দূর হাঁটার পর একটি গাড়ি এসে থামে। সে গাড়িতে উঠে দেখে তার পাশে বসে আছে তার শ্বশুর জামিল। জামিল আসলে অনেকদিন ধরেই ভারতের হয়ে কাজ করছিল। সে সবসময় ছায়ার মতো হামজাকে সাহায্য করেছে। জামিল জানায় সে ৪৫ বছর ধরে পাকিস্তানে গুপ্তচর হিসাবে কাজ করছে। এ কথা শুনে হামজা স্তব্ধ হয়ে যায়। তারপর সে এলিনা আর তার সন্তানের কথা বলে। জামিল বলে, তোমাকে তাদের ভুলে যেতে হবে, এটাই সবার জন্য ভালো। হামজা বলে, আমার একটাই আফসোস, আমি দাউদকে মারতে পারিনি। তখন জামিল তাকে একটি ছবি দেখায় এবং জানায় সে আগেই দাউদের হাতে বিষ লাগিয়ে দিয়েছে, তার মৃত্যু এখন নিশ্চিত। এরপর হামজা ভারতে ফিরে অজয় সানিয়ালের সাথে দেখা করে। অজয় তাকে বলে, আজ থেকে তোমার নতুন জীবন, তুমি আর কারোর সাথে দেখা করতে পারবে না। এরপর হামজা তার রুমে গিয়ে তার স্ত্রী ও সন্তানের ছবি পুড়িয়ে ফেলে। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় হামজা ট্রেনে করে পাঠানকোটে যায়, নিজের পরিবারের কাছে যায়, কিন্তু দেখে তার পরিবার তাকে ছাড়াই নতুন জীবন গুছিয়ে নিয়েছে। হামজা বুঝতে পারে সে ফিরে গেলে আবার সব ভেঙে পড়বে, তাই সে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই শেষ হয় ধুরন্ধর 2 মুভির গল্প। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমি ইরা, আজ বিদায় নিচ্ছি। ইউরা ফিল্মসকে সাবস্ক্রাইব করে রাখবেন।